শীতের গাছ বর্ষাতেও বেগুন দেবে, বা সাধারণ একটি গাছ অল টাইম হিসেবে বেগুন দেবে। পুরনো গাছ থেকে আবার পুনরায় বেগুন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আজকের ভিডিও থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। প্রথমে যে কাজটি করতে হবে, পুরনো যে ফলগুলো রয়েছে, যেমন এই ফলগুলো, এগুলো কিন্তু তুলতে হবে। এগুলো যদি গাছে থাকে তাহলে গাছের যে গ্রোথ বাড়া, নতুন শাখা গজানো, সেগুলো কিন্তু হবে না। তাই এই সমস্ত গাছকে বর্ষার জন্য তৈরি করার জন্য আবার আমাদের পুরনো ফল তুলতে হবে এবং অসুস্থ শাখা কাটতে হবে, পাতা ছাড়তে হবে, সেই সঙ্গে খাবার দিতে হবে। তো আসুন আগে পুরনো ফলগুলো তুলে নেই। এই যে ফলগুলো, এগুলো সম্পূর্ণ তুলতে হবে। পুরনো ফলগুলো তোলার পর গাছ কিন্তু এক্সট্রা এনার্জি পেয়ে যাবে, কারণ এইগুলো ফল আর বেশি বড় হবে না। এখন বর্ষা চলে এসেছে, বর্ষার জন্য গাছকে তৈরি করতে হবে। তাই যে ফল আর বড় হবে না সে ফল গাছে রেখে কোনো লাভ নেই। এখনো কতগুলো ফল দেখুন, আগা থেকে গোড়া সম্পূর্ণ গাছ ভর্তি কিন্তু ফল। এখানে রয়েছে গোল বেগুনগুলো, এগুলো অনেকটা পরিণত হয়ে গিয়েছে। এগুলো মেন শীতকালীন বেগুন, কিন্তু সঠিক যত্ন করলে বর্ষাতেও কিন্তু ফলন দেবে। তাই এই গাছগুলোকে খাবার দিতে হবে, এই গাছগুলোকে যত্ন করতে হবে। তাই এই বেগুনগুলো আমি হারভেস্ট করে নিলাম। কতগুলো ফল হয়েছে দেখুন, এবং কিছু ফেলে দিতে হয়েছে। এই যে এই সাইডে ফলগুলো রয়েছে, এগুলো ফেলে দিতে হয়েছে। আরও কিছু রয়েছে, সেগুলো আমাকে ফেলে দিতে হবে। 2 নম্বর হচ্ছে, যেহেতু আমি ফল হারভেস্ট করেছি, সম্পূর্ণ গাছে এখন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দেখতেই পাচ্ছেন ওয়েদারের অবস্থা, বর্ষাকাল চলে এসেছে, তো বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করলে নতুন করে যে পাতাগুলো হবে বা শাখাগুলো বেরোবে, সেগুলো সুস্থ এবং সতেজ বেরোবে। বর্ষাকালে কিন্তু কীটের আক্রমণ বেশি হয়, সেই সমস্ত দমন করা যাবে। তো এবার আমি কীটনাশক ছত্রাকনাশক গাছে স্প্রে করব। 3 নম্বর হচ্ছে, গাছের গোড়ায় প্রধানত 2টো উপাদান ব্যবহার করতে হবে। একটি হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড, যেটা গাছের শিকড়কে সুস্থ এবং সতেজ রাখবে। দ্বিতীয়ত হচ্ছে খাবার, যেই খাবারে গাছগুলো আবার নতুন রূপ পাবে, প্রচুর পরিমাণে শাখা এবং প্রচুর পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে। এখন যে কীটনাশকগুলো বেগুন গাছে স্প্রে করা যাবে, এর মধ্যে একটি হচ্ছে প্রফিনাফস সাইপারমেট্রিন, সেকেন্ড হচ্ছে ইমিডাক্লোরোপিড। যারা জৈব চাষি তারা নিম তেল বা কাকাও স্প্রে করতে পারবেন। দর্শক মনে রাখবেন, বর্ষার ফার্স্ট উইকে আপনারা যদি ভালো মানের একটি কীটনাশক গাছকে দিতে পারেন, সেক্ষেত্রে পাতাতে যে মরচে পড়ার মতো সমস্যাগুলো সেগুলো আসবে না।
মরচে পড়া অ্যাকচুয়ালি রোগের বাসা বা কীটের বাসা। চোষক পোকা এই সমস্ত অংশে লুকিয়ে থাকে, চুষে ক্লোরোফিল অংশ খেয়ে ফেলে, পাতা হলুদ হয়ে যায়, মরচে পড়ার মতো ক্ষতের সৃষ্টি হয়। তো এই সমস্ত ক্ষতকে বা সমস্যাকে দূর করার জন্য আমাদের কিন্তু ভালো মানের কীটনাশক স্প্রে করতে হবে। এমনভাবে কীটনাশকটি স্প্রে করবেন যেন সম্পূর্ণ গাছ ভিজে যায়, ধুয়ে যায়। আর প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক যদি ব্যবহার করেন, একে দুই লাভ হবে। সেটি হচ্ছে আপনি পাতার উপর দিকে যদি স্প্রে করেন, ওষুধটি পাতাকে ভেদ করে নিচের দিকে চলে আসবে, মানে নিচের দিকে থাকা যে জাপ পোকা, চোষক পোকা, তাদেরও কিন্তু দমন করা যাবে। যাই হোক, 1 লিটার জলে মাত্র 2 ml প্রোপেক্স সুপার 10 দিনের ব্যবধানে 2 বার যদি আপনারা স্প্রে করে দেন, বেগুন গাছ সুস্থ এবং সতেজ হয়ে আসবে। আর যাদের হাতে ইমিডাক্লোরোপিড 70% এমন কীটনাশক রয়েছে, তারা এমন একটি পাউচ, 2 গ্রামের একটি পাউচ 7 থেকে 10 লিটার জলে গুলে গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন। ছত্রাকনাশক হিসেবে এখন ব্লাইটক্স, এমিস্টারটপ, ব্যাভিস্টিন এই ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন। যদি আপনাদের হাতে ম্যানকোজেব, কার্বনডাজিম ছত্রাকনাশক যেমন সাফ, স্প্রিন্ট বা মেনসার থাকে, সেসবও স্প্রে করতে পারবেন। বেগুন গাছের এখন যে সমস্যাগুলো আসবে, এর মধ্যে অবশ্যই একটি হচ্ছে গোড়া পচার সমস্যা। ব্লাইটক্স বা ভ্যাভিস্টিন গুলে টবের মাটিতে যদি এই সময় আমরা দিতে পারি, সেই সমস্যা কমে আসবে, শিকড় সুস্থ থাকবে। আর যখন শিকড় সুস্থ থাকবে, গাছগুলো কিন্তু আবার নতুন রূপে ফুল নিয়ে আসবে এবং নতুন করে ফল দিতে শুরু করবে। ভ্যাভিস্টিন বা ব্লাইটক্স যদি আপনারা টবের মাটিতে ব্যবহার করেন, 15 দিন বা 20 দিনের ব্যবধানে মাত্র 2 বার ব্যবহার করে দেবেন। 1 লিটার জলে 20 ml হাইড্রোজেন পারক্সাইড গুলে এখন আমাদের টবের মাটিতে দিতে হবে। এটি এই জন্য দিতে হবে, অনেক সময় না বেগুন গাছগুলো অসুস্থ হয়ে পড়ে বা শিকড়ে নিম্বাটোরের মতো সমস্যা থাকে, মাটিতে প্রাণশক্তি কম থাকে, মানে বেগুন গাছগুলো মনে হচ্ছে দুর্বল প্রকৃতির হয়ে যায়। কারণ এরা সারা শীতে বেগুন দিয়েছে, এখন গ্রীষ্ম চলে এসেছে। তো আমরা যদি অল্প একটু হাইড্রোজেন পারক্সাইড গুলে টবের মাটি দিতে পারি, এতে এক তো ক্ষতিকারক যে জীবাণুগুলো তাদের সংখ্যা কমবে, গাছে অক্সিজেনের লেভেল বেড়ে যাবে, মানে গাছ একটু তরতাজা হতে শুরু করবে। আর হাইড্রোজেন পারক্সাইড বহু ক্ষেত্রে কিন্তু মাটি থাকা কৃমিদের বংশবৃদ্ধিতে একটু বাধা সৃষ্টি করে, তাই তারাও একটু দূর থাকবে, আমাদের গাছের শিকড়গুলো সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তাই আমরা অবশ্যই দিব। 1 মাসের ব্যবধানে 2 বার ব্যবহার করলেই হবে। আপনাদের হাতে যদি ভালো মানের নিমাটোর নাশক থাকে বা কৃমিনাশক থাকে, যেমন নিমাটোস্পি, ভলিউম প্রাইম বা এই ধরনের উপাদান, সেটা আপনারা অবশ্যই দিতে পারবেন। কিন্তু হাইড্রোজেন পারক্সাইড দিয়ে এই চিকিৎসাটা করলেও হয়ে যায়। আমাদের বেগুন গাছগুলো সতেজ হতে শুরু করবে, প্রচুর পরিমাণে বেগুন দিতে শুরু করবে। সর্বশেষ হচ্ছে খাবার। এই বেগুন গাছগুলোকে এখন এমন একটি খাবার দিতে হবে, যেই খাবার পেয়ে এরা দ্রুত বেগে বাড়তে শুরু করবে, শাখা পোশাখায় নতুন ডগায় ভরিয়ে রাখবে, ফুল নিয়ে আসবে এবং সেই ফুল ঝরবে না, ফুল থেকে ফলের সৃষ্টি হবে। দর্শক, অনেক সময় আমি শুধু জৈব খাবার করি, অনেকের হাতে সেসব থাকে না, তাই আজকে আমি 2 ধরনের খাবার দেখাবো। প্রথমটি হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক খাবার। আপনারা প্রতিটা বেগুন গাছে এখন যদি বেগুনের টবগুলো এমন 20 ইঞ্চি বা 15 ইঞ্চি টব থাকে, আপনারা এনপিকে হিসেবে 10-26-26 ব্যবহার করবেন, 5 থেকে 7 গ্রাম 10-26। সেই সঙ্গে যদি এপসম সল্ট থাকে, মাত্র 3 থেকে 5 গ্রাম। ঠিক আছে। বোরন ব্যবহার করবেন 1 গ্রাম এবং ক্যালসিয়াম নাইট্রেট 1 থেকে 1.5 গ্রাম। দানা অনুখাদ্য যদি অর্গানিক হয় করতে পারেন, যদি রাসায়নিক হয় যেমন মোমোমিন পাউডারের মতো খাবার, সেটাও ব্যবহার করবেন মাত্র 1.5 থেকে 2 গ্রাম। আর গাছে স্প্রে করবেন 1 লিটার জলে 1 গ্রাম জিঙ্ক গুলে, জিঙ্ক 21% বা
12% চিলেটেড জিঙ্ক যদি থাকে সেটাও 1 থেকে 1.5 গ্রাম গুলে গাছে স্প্রে করে দেবেন। যে রাসায়নিক খাবারগুলো আমি ব্যবহারের কথা বললাম সেগুলো 20 থেকে 25 দিনের ব্যবধানে ব্যবহার করে যাবেন, এবং জিঙ্ক 20 থেকে 25 দিনের ব্যবধানে মাত্র 2 বার স্প্রে করবেন। 20-25 দিন পর যখন গাছগুলো নতুনভাবে ফুল নিয়ে আসতে শুরু করবে, নতুনভাবে বেগুনের কুঁড়ি আনতে শুরু করবে, তখন আপনারা আবার 005234 বোরন এবং মৌমিন পাউডার গাছে স্প্রে করবেন এবং টবের মাটিতে ঢেলে দেবেন। এবার যারা জৈব পদ্ধতিতে চাষটি করবেন তারা কি করতে পারেন, আপনারা প্রতিটি টবে অন্তত পক্ষে 2 থেকে 2.5 মুঠি গোবর সার দেবেন, পুরনো ঝুরঝুরে গোবর। হাড় গরু দিয়ে দেবেন 10 থেকে 15 গ্রাম, এবং সর্ষের খোল অন্তত পক্ষে 10 গ্রাম। নিম খোল ব্যবহার করবেন 10 থেকে 15 গ্রাম। কলার খোসা প্রতিটি বেগুন গাছে অন্তত পক্ষে 2 থেকে 3টি। পেঁয়াজের খোসা অন্তত পক্ষে 10 থেকে 12 গ্রাম। আর ডিমের খোসা অন্তত পক্ষে 10 গ্রাম এখন টরমাটিতে দিয়ে দেবেন। এই খাবারগুলো যদি আমরা দিতে পারি এখন দেখব গাছের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যে গাছের পাতা শুকনো, অসুস্থ, অর্ধমৃত, সেই পাতাগুলো আবার ধীরে ধীরে সবুজ হতে শুরু করেছে, শাখার সংখ্যা বাড়তেছে এবং প্রতিটি শাখার মাথায় ফুল থাকবে। তো দর্শক, আমরা জৈব খাবার এইভাবে ব্যবহার করতে পারি, বা জৈব রাসায়নিক সম্পূর্ণ মিশিয়েও ব্যবহার করা যায়। যে সমস্ত রাসায়নিক খাবারগুলো বললাম এবং যে সমস্ত জৈব খাবারগুলো বললাম সবগুলো একত্রে মিশিয়ে প্রতিটি টবে 1 থেকে 1.5 মুঠি, বড় টবে 2 থেকে 2.5 মুঠি করে দিয়ে যেতে পারেন। ভালো পরিমাণ ফলন পেতে সম্পূর্ণ জৈব যেমন অতটা পারফেক্ট হবে না, সম্পূর্ণ রাসায়নিক তো কোনোভাবেই হবে না। তাই জৈব এবং রাসায়নিক সম্পূর্ণ উপাদান একত্রে মিশিয়ে যদি আমরা ব্যবহার করে যেতে পারি, এবার আমাদের গাছ আবার সুস্থ হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফল নিয়ে আসতে শুরু করবে। তো ধন্যবাদ দর্শক। পুরনো গাছকে নতুন করার জন্য আর কিচ্ছু প্রয়োজন নেই, নিয়মিত জলের ব্যবহার করব। আর এখন বর্ষাকাল চলে এসেছে, তো এখন দেখবেন বৃষ্টি এমনিতেই হবে। সেই বৃষ্টির জলেও বেগুন গাছ অনেকটা পুষ্ট থাকবে, সতেজ থাকবে এবং আমাদের জন্য প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।